আমরা শুরু করি। টেস্ট অ্যানালাইসিস এন্ড ডিজাইন, চ্যাপ্টার টাইটেল হচ্ছে টেস্ট অ্যানালাইসিস এন্ড ডিজাইন। After completion of this chapter, the student will learn how to apply black box, white box, experience-based test techniques to derive test cases from various software work products. Learn about the collaboration-based test approach. খুব ক্লিয়ারলি বলা আছে কি কি জানতে পারবেন: ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স, এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং, এবং কিভাবে সফটওয়্যার ওয়ার্ক প্রোডাক্ট মানে টেস্ট বেসিস থেকে কিভাবে টেস্ট কেস বানাতে হয়, এবং কোলাবোরেশন বেসড টেস্ট অ্যাপ্রোচ। একা একা না। এই চ্যাপ্টারে 5টা এপিসোড আছে। একটা হচ্ছে টেস্ট টেকনিক্স ওভারভিউ, দেন ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, এক্সপেরিয়েন্স এন্ড কোলাবোরেশন। নাও test techniques support the tester in test analysis. Test analysis process আমরা দেখছিলাম যে what to test, and test design, that is how to test, তাই না? টেস্ট টেকনিক সাপোর্ট করে টেস্টারকে যাতে করে কি টেস্ট করবে অ্যানালাইসিস করা, এবং ডিজাইন হচ্ছে কিভাবে টেস্ট করবে এই জিনিসটাই সাপোর্ট করে। So test techniques help to develop a relatively small but sufficient set of test cases in a systematic way. খুব সুন্দর ডেফিনেশন দেওয়া আছে। হ্যাঁ, কি বলছে যে এই টেকনিকটা আমাদেরকে হেল্প করবে ডেভেলপ করার জন্য রিলেটিভলি স্মল, মানে নাম্বার অফ টেস্ট কেস অল্প হবে, বাট সাফিসিয়েন্ট 100% কাভার যেন করে সেট অফ টেস্ট কেসেস। এমন টেস্ট কেস, এত সংখ্যক টেস্ট কেস বানাতে হবে যাতে সংখ্যায় কম হয় কিন্তু কাভার করতে পারে পুরাটা। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার ওই যে মাঝে মাঝে খেলা দেখেন না, যে মেলাতে ইয়ার গান দিয়ে গুলি করে ছোট ছোট কি বলে বেলুন ফুটানোর জন্য, আছে না? তো কয়টা গুলিতে আপনার সর্বোচ্চ কাভারেজ করা সম্ভব? আরো এক্সাম্পল যদি দিতে চাই, এরকম যে আমার ধরেন এক ঢিলে যদি 3 পাখি মারতে পারি, তার মানে এক টেস্ট কেসে 3টা ফিচার টেস্ট হয়ে যাবে। বা আমি যদি বলি যে একটা টেস্ট করার জন্য অনেক ধরনের টেস্ট কেস আমরা করতেই পারি, কিন্তু এমন টেস্ট কেস ডিজাইন করতে হবে যাতে অল্প সংখ্যক টেস্ট কেস হয়, বাট সবগুলো টেস্ট যেন হয়ে যায়। টেস্ট টেকনিক অলসো হেল্প দ্য টেস্টার টু ডিফাইন টেস্ট কন্ডিশনস। তারপর টেস্টের যে কন্ডিশনস গুলা থাকবে, কন্ডিশন মানে হচ্ছে ক্রাইটেরিয়া, যে এটা পাস ফেল কন্ডিশন হতে পারে, প্রি কন্ডিশন, পোস্ট কন্ডিশন হতে পারে। দেন আইডেন্টিফাই কাভারেজ আইটেমস and identify test data during test analysis and design. কারণ আমরা জানি যে টেস্ট ডিজাইন মানে 3টা জিনিস কভার করে। কি কি বলেন তো টেস্ট ডিজাইনের 3টা পার্ট? এই কার মনে আছে? কি কি? মাত্র 3টা। এই কার মনে আছে? বলে দিলে বলো ওহো এইটা মনে ছিল না। খুশবুর মনে নাই? টেস্ট অ্যানালাইসিস আর টেস্ট ডিজাইন, এই 3টা। টেস্ট ডিজাইনের পার্ট কয়টা? স্যার টেস্ট প্ল্যান, টেস্ট কেস। টেস্ট প্ল্যান তো হচ্ছে টেস্ট ডিজাইন হলো, টেস্ট প্ল্যান তো প্ল্যান। হ্যাঁ সরি প্ল্যান। টেস্ট কেস স্যার এটা কি ওই Test যে case, ইয়াটা test case। রিকোয়ারমেন্ট কভারেজ করছিলাম এটা? টেস্ট কেস একটা, টেস্ট কেস ডিজাইন। টেস্ট রিস্ক ডিজাইনের কভারেজ, 3টা পার্ট, একটা হচ্ছে টেস্ট কেস ডিজাইন, রিস্ক আরটা কভারেজ কি? আছে, রিস্ক না রাশেদুজ্জামান, আরটা হচ্ছে টেস্ট ডেটা ডিজাইন, আরটা কি?
দুটা বলে দিলাম, আর একটা পারা উচিত। এনভায়রনমেন্ট ডিজাইন, টেস্ট, হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন, তাই না? টেস্ট করার জন্য যে স্যার কল আসছে। ফ্লো, হুম, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ শোনা যায়। আচ্ছা, তো কি বললাম যে তিনটা কাজ বেসিক্যালি: টেস্ট ডিজাইন, টেস্ট ডেটা ডিজাইন এন্ড টেস্ট ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন। আপনারা মনে হয় গো থ্রু করেন না, না? এত স্লাইড দিয়ে দিলাম, ভিডিও করে দিলাম, আমি আমার যাতে এনি টাইম আপনারা যেন দেখতে পারেন কোরআন ক্লাস, তারপর সময় পাচ্ছেন না, তাই তো? হুম, করি স্যার, আপনার পড়ানোর পরে তারপর পুরো সপ্তাহ ধরে চেষ্টা করি আর কি। তারপর সময় পাচ্ছেন না। আমার কথা শোনা যাচ্ছে না নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। Okay. শোনা যায়। না, আমার নেটওয়ার্কে খুব ডিস্টার্ব করছে। আচ্ছা, ওকে। The test technique are classified as আমরা black box, white box and experiment based, এটা তো আমরা দেখি। ব্ল্যাক বক্স কি? ব্ল্যাক বক্স টেস্ট টেকনিক হচ্ছে এমন, ব্ল্যাক বক্স মানে হচ্ছে ভিতরে দেখা যাবে না আসলে, তাই না? আমরা প্লেনের ব্ল্যাক বক্স, প্লেনের ব্ল্যাক বক্সের উল্টাটা আর কি। প্লেনের ব্ল্যাক বক্স যেটা, সেরকমই চিন্তা করো। ব্ল্যাক বক্সটা কি আসলে? ওখানে সব রেকর্ড থাকে, কিন্তু কেউ সরাসরি দেখতে পায় না ভিতরে কি হচ্ছে। আমাদের ব্ল্যাক বক্সও এরকম। ব্ল্যাক বক্স মানে এমন বক্স যেটা বাইরে থেকে দেখা যাবে না। তার মানে ব্ল্যাক বক্স টেকনিক মানে হচ্ছে ভিতরে কোন একটা টেস্ট অবজেক্টের ভিতরে ইন্টারনাল স্ট্রাকচার কেমন, এটা মানে আমাদের কাছে কনসিডারেশন বিষয় না। কিভাবে কাজ করছে এটা দেখার দরকার নেই আমার। আই নিড দ্য জব ডান। কিভাবে করবেন আপনার ব্যাপার, সেটা যে ব্ল্যাক বক্স। হ্যাঁ, দেখবেন যে কিছু নন টেকনিক্যাল ম্যানেজার আছে, ডিটেল জানে না, কিন্তু হচ্ছে কাজ করা নিতে পারে। কেমন? কিভাবে কাজ করবো জানি না, কাজ করে দিতে হবে টাইমলি। সেটা যে ব্ল্যাক বক্স। আমার টেস্ট অবজেক্ট গুলা আমি যে পারপাসে এটা বানানো হয়েছে সেই পারপাস ফুলফিল করে কিনা সেটা আমি দেখব। এই জন্য বলা হচ্ছে টেস্টার লুকস দ্য টেস্ট অবজেক্ট অ্যাজ ব্ল্যাক বক্স। সো ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য টেস্ট অবজেক্ট ইজ ইরিলেভেন্ট or unknown, জানো না আমার। একটা ইএক্সি ফাইল, ওর ভিতরে কি কাজ হচ্ছে আপনি কেমনে দেখবেন? বাট কাজ তো হয়। টেস্টিং অফ ইনপুট আউটপুট বিহেভিয়ার বলা হয় এটাকে। মানে আমি ইনপুট দেবো, আমি আউটপুট টেক করব। হ্যাঁ, আপনাদের ক্যালকুলেটরে ক্যালকুলেট করছেন, আপনি ইনপুট দিচ্ছেন আর রেজাল্ট দেখছেন মিলে কিনা, ভিতরে কি করেছে আপনার জানার দরকার আছে। দ্যাট ইজ ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স টেস্টিং ইজ অলসো কল্ড ফাংশনাল টেস্টিং। হ্যাঁ, ফাংশনাল টেস্টিং। ফাংশনাল টেস্টিং মানে কি? আমি দেখবো ফাংশন ঠিক আছে কিনা। আর স্পেসিফিকেশন ওরিয়েন্টেড টেস্টিং বলা হয়। তাহলে ব্ল্যাক বক্সের তিনটা নাম: ব্ল্যাক বক্স, ফাংশনাল টেস্টিং আর স্পেসিফিকেশন ওরিয়েন্টেড টেস্টিং। তাহলে হোয়াইট বক্স এর উল্টাটা। হোয়াইট বক্স বলতে ধরেন গ্লাসের মতো, আর হোয়াইট বক্স হোয়াইট, তার মানে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য প্রোগ্রাম ইজ মাই কনসিডারেশন।
মানে এখন হচ্ছে যে আপনি কাজ করলে হবে না, আপনি কিভাবে কাজ করছেন এটা আমার দেখা দরকার। তো আমি ক্লোজ কন্ডাক্ট থেকে অবজার্ভ করব যে প্রত্যেকটা লাইনে লাইনে এক্সিকিউট করছে এভাবে কি কোড, সেটা আমি দেখতে চাই। এবং টেস্টার নোজ দ্য ইন্টারনাল স্ট্রাকচার and processing of the day program and code, that is component hierarchy, control flow, data flow, ভিতরে ভেরিয়েবল গুলোর ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে আমি সব দেখতে চাই। The test cases are selected on the basis of internal program code. তার মানে আমরা টেস্ট কেস বানাবো কি করে? আমি কোড দেখে, প্রোগ্রামের স্ট্রাকচার দেখে। প্রোগ্রামের স্ট্রাকচার কোনটা? একটা হচ্ছে কোড আর একটা হচ্ছে প্রোগ্রাম স্ট্রাকচার, দুটা কিন্তু আলাদা। প্রোগ্রাম স্ট্রাকচার যেমন ফ্লো চার্ট বা কন্ট্রোল ফ্লো গ্রাফ, তাই না? আর কোড তো ইটসেলফ একটা কোড। প্রোগ্রাম স্ট্রাকচার এই ফ্লো চার্ট বা কন্ট্রোল ফ্লো গ্রাফ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে বোঝানো যায় যেটা কোড না, যেটা কম্পাইল করবে না? আছে এমন কোনো? জানেন, ভুলে গেছেন। সুডো কোড মনে আছে? সুডো কোডের কথা সব পড়েছে কিন্তু সব ভুলে গেছে না? দেন এক্সপেরিয়েন্স বেসড টেকনিক। এক্সপেরিয়েন্স বেসড টেকনিক হচ্ছে এক্সপেরিয়েন্স টেস্টার থাকতে হবে। এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং মানে হচ্ছে এক্সপেরিয়েন্স টেস্টার ছাড়া এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং করা যাবে না। তাহলে এক্সপেরিয়েন্স টেস্টিং এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের যে টেস্টিং টেকনিক মেথডিক্যালি যেভাবে করি আমরা, সেটা করতে গিয়ে হয়তো অনেক সময় লাগতে পারে, কিন্তু আমার হাতে সময় কম। তাহলে এমন ভাবে টেস্ট করতে হবে যাতে করে মোটামুটি ভালোই কভার করা সম্ভব উইদিন দা মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম। এই কাজ করতে গেলে আসলে নোভিস টেস্টারদের দিয়ে সম্ভব না। এই জন্য effectively use of knowledge and experience of testers for the design and implementation test cases. তোমার টেস্ট কেস ডিজাইন করবে এক্সপেরিয়েন্স বেসড উপর ভিত্তি করে। মানে সব রকম টেস্ট কেস আমার দরকার নাই, এমন এমন টেস্ট কেস বানাবো যা দিয়ে মোটামুটি 90% যেন কভার করা যায়। The effectiveness of these techniques depends heavily on the tester's skill. হ্যাঁ, এক্সপেরিয়েন্সড বা নলেজ বেসড, হ্যাঁ, বা হিউরিস্টিক বলা হয়। পদ্মা নদীর মাঝি মূর্খ একজন মানুষ না, অশিক্ষিত লোক, কিন্তু ঝড়ের রাতে নৌকার হাল ধরতে পারে এমন ভাবে যে অনেক শিক্ষিত লোকও পারবে না, তাই না? কিভাবে পারে তারা? এক্সপেরিয়েন্স। শর্টকাট রাস্তা জানে। পুরান ঢাকায় যারা গেছেন, জাননি, গেলে হারা যেতে পারেন রাস্তাঘাটে, না? কিন্তু ওইখানকার যারা এক্সপেরিয়েন্সড তারা এমন গলি গলি দিয়ে শর্টকাট রাস্তা মেরে যাবে, আপনি মোটামুটি ধরেন গাড়ি চালিয়েও পারবেন না তার সাথে। আপনি হয়তো মেইন রাস্তা দিয়ে ঘুরে আসবেন, আর সে চিপা গলির মধ্যে দিয়ে চলে যাবে। তার মানে কি? টু অ্যাচিভ দ্য গোল, এক্সপেরিয়েন্সড লোকদের কার্য পদ্ধতি ডিফারেন্ট হয়ে যায়, যেটা নোভিস টেস্টারদের দিয়ে হয় না। So experience-based test technique can detect defects that may be missed during black box, white box technique. আপনার মাথাতেও আসবে না আসলে এভাবে টেস্ট করা উচিত ছিল। Hence, experience-based test techniques are complementary to the black box and white box. মানে একদম রিপ্লেসমেন্ট না, কিন্তু তাহলে তো আমরা পড়তামই না, তাই না? তাহলে experience-based test টেকনিকে চলে যেতাম। তবে এক্সপেরিয়েন্স টেকনিকের অসুবিধা হচ্ছে আপনাকে এক্সপেরিয়েন্স হওয়া লাগবে।
আর এক্সপিরিয়েন্স হতে হলে টেস্টিং এ কাজ করতে হবে অনেকদিন ধরে, তাহলে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। না, আমরা ব্ল্যাক বক্সে আসি। ব্ল্যাক বক্সে 4টা জিনিস আমাদের সিলেবাসে আছে। একটা হচ্ছে ইকুইভ্যালেন্স পার্টিশনিং, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, ডিসিশন টেবিল টেস্টিং, দেন স্টেট ট্রানজিশন টেস্টিং। আপনারা এর 4টার মধ্যে কে কয়টা জানেন বলেন তো? নাম শুনছেন কয়টা? সবগুলো জানি স্যার। এই রেজা সব জানে, এক্সপেরিয়েন্স লোক। তাহলে ব্ল্যাক বক্সের রেজাকে না দিয়ে এক্সপেরিয়েন্সে পাঠিয়ে দিতে হবে। আগের সিলেবাসে আরেকটা বেশি ছিল, ইউজ কেস বেসড টেস্টিং ছিল, কিন্তু এই সিলেবাসে একটু কমিয়ে দিয়েছে। না আসি এবার আমরা, দোজ আর ভেরি মেথডিক্যাল অ্যাপ্রোচ। হ্যাঁ, মানে একদম ফর্মুলা অনুসারে আমরা আস্তে আস্তে টেস্ট কেস ডিজাইন করব। টেস্ট কেস কোনো হাইপোথিসিস না যে আমার মনে হলো এরকম করলাম, এতটা টেস্ট কেস আন্দাজে। আপনি যদি এই মেথডিক্যাল অ্যাপ্রোচ গুলো না জানেন, তাহলে কিভাবে টেস্ট করবেন, কয়টা টেস্ট কেস বানাবেন, কিছুক্ষণ টেস্ট করে বলবেন যে ও হয়ে গেছে, ও অনেক টেস্ট করছি, কাজ করতে করতে ঘেমে গেছি, এরকম না? দেখা গেল যে আপনি এক জায়গায় টেস্ট করছেন, কয়টা যে বাদ দিচ্ছেন তার কোনো হিসাবই জানেন না। অথচ টেস্ট কেস বানিয়েছেন হয়তো 50টা, বাট অর্ধেকও ফুলফিল হয় না। আর আমি টেস্ট কেস বানাবো 10টা, 100% ফুলফিল হবে। না, the first test case design technique is equivalence partitioning, বা অনেক সময় ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং বলা হয়। তো ইকুইভ্যালেন্স পার্টিশন, আমরা ইকুইভ্যালেন্স মানে হচ্ছে একই ধরনের, ইকুয়াল না, ইকুইভ্যালেন্স মানে হচ্ছে একই ধরনের, একই ক্যারেক্টারিস্টিক্স। যেমন আমরা যদি বলি যে মেল অ্যান্ড ফিমেল, মেল আর ইকুইভ্যালেন্স ইচ আদার, ফিমেল আর ইকুইভ্যালেন্স, হ্যাঁ, তাদের ক্যারেক্টারিস্টিক্স একটু ডিফারেন্ট দেন মেল, তাই না? বৈশিষ্ট্যগুলো আলাদা, বাট এই সব ফিমেলদের দে আর ইকুইভ্যালেন্ট। আমরা যদি বলি যে বয়সের দিক থেকে যে শিশু শ্রেণী যারা আছে তাদের ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাটিটিউড একই ধরনের প্রায়, রাদার দেন বুড়া মানুষদের, তাই না? সো এই যে কিছু কিছু গ্রুপ অফ পিপল বা গ্রুপ অফ থিংস, দে আর ইকুইভ্যালেন্ট ইচ আদার, দ্যাটস ওয়াই উই ক্যান পুট দেম ইন দ্য সেম গ্রুপ, তাই না? যখন আমরা সেম গ্রুপের মেম্বার বানাতে পারবো, তার মানে দে হ্যাভ দ্য ইকুইভ্যালেন্স বা সিমিলারিটিজ অর দ্য কমন প্রপার্টিজ এইসব থাকে। এটাকে আমরা পার্টিশন করতে চাচ্ছি, খুব ক্লিয়ারলি পার্টিশন করে দিছে, যেমন মেল ফিমেল, একদম ক্লিয়ার পার্টিশন। অবশ্য এখন একটু ঝামেলা পড়ে গেছে আমরা, কখনো শরীফ কখনো শরীফা হয়ে যায়, চেঞ্জ হয়ে যাচ্ছে কেউ কেউ, না? কে যে কখন বলবে যে আমি ফিমেল, এখন মুশকিল হয়ে যাবে তখন, না? আমরা ইকুইভ্যালেন্স পার্টিশনিং এর প্রপার্টিজ গুলো দেখি, যে the range of defined values in grouped into equivalence classes, যে আমি যদি কিছু রেঞ্জ অফ ভ্যালু, যদি নিউমেরিক্যাল ভ্যালু ধরি, the range of values, যেমন ধরে আমি এজ দিয়ে বলি বা গ্রেড দিয়ে বলতে পারি, মানে যে এক্সামে যে গ্রেড আছে সেখানে হয়তো আমরা একটা গ্রেড করলাম যে 0 থেকে 39 পর্যন্ত এফ গ্রুপ, মানে ফেল, 40 থেকে 45 পর্যন্ত ডি, 46 থেকে 50 পর্যন্ত ধরেন সি, এরকম করে করা থাকে না, যে এ প্লাস পর্যন্ত আছে। তার মানে কি, রেঞ্জ অফ ভ্যালুস বলছে না, এত থেকে এত পর্যন্ত রেঞ্জ অফ ভ্যালুস, তারা গ্রুপ ইনটু ইকুইভ্যালেন্স ক্লাস। তার মানে দেখেন 40, 41, 42, 43, 44, 45 এই রেঞ্জের মধ্যে যারা পাবে তারা ডি, সেম ক্লাসের মধ্যে পড়ে যায়।
For which of the following rules apply? কি হবে? All values for which a common behavior of the program is expected. তার মানে ওই গ্রুপের বা ওই রেঞ্জের নাম্বারগুলা একই বিহেভিয়ার বা একই প্রোগ্রামে একই ধরনের আচরণ এক্সপেক্ট করি আমরা, আর গ্রুপ টুগেদার ইনটু ওয়ান ইকুইভ্যালেন্স ক্লাস। হ্যাঁ, আমরা এ প্লাস গ্রুপ, তার মানে যারা হচ্ছে 90 থেকে 100 পায় তারা হচ্ছে এ প্লাস গ্রুপ। Equivalence class may not overlap or may not contain any gaps. তার মানে রেঞ্জ কখনো একটা রেঞ্জ আর একটা রেঞ্জের মধ্যে ওভারল্যাপ করবে না। যেমন আমি বললাম যে 42 পর্যন্ত হচ্ছে ফেল, আবার 40 থেকে 45 পর্যন্ত ডি, তাহলে 40, 41, 42 দুই গ্রুপের মধ্যে পড়ে গেছে না? ইটস ওভারল্যাপিং, এটা সম্ভব না। আবার মাঝখানে কোনো গ্যাপ থাকতে পারবে না। যেমন বললাম যে 39 পর্যন্ত যে ফেল, আর 41 থেকে আমি নিলাম ডি 45 পর্যন্ত, তাহলে 40টা কি হবে? পানিতে পড়ছে না? কারণ 40 হলে কি তার রেজাল্ট আসতেছে না, কি ব্যাপার? প্রোগ্রাম লিখছে একজন, মনে করেন এরকম ভুল করে, হ্যাঁ, একজন 40 পাইছে আর তার রেজাল্ট নাই, রেজাল্ট গায়েব। গ্রেড শিটে বলছে রেজাল্ট ব্ল্যাঙ্ক, এই কোর্সে সে রেজাল্ট নাই। তখন দৌড় দেবে টিচারদেরকে, আপনারা মার্ক ইনপুট দেন নাই, না দিয়েছে এই যে খাতা দেখেন 40 পাইছে সে, কি মুশকিল। দেখাচ্ছে যোগফল 40 কিন্তু গ্রেড নাই। Equivalence class may contain a range of values or single value হতে পারে। সিঙ্গেল ভ্যালু যেমন জেন্ডার, এটা তো নাম্বার না, এম অথবা এফ, তাই না? ইয়েস অথবা নো, কোন সিঙ্গেল ভ্যালু। তাহলে কি রেঞ্জ অফ ভ্যালু হতে পারে, সিঙ্গেল ভ্যালু হতে পারে। ফয়সাল বলেন। স্যার এখানে মেয়ে বললো কেন? মেয়েটা কি বলা দরকার ছিল? তো মেয়েটা মে কন্টেন রেঞ্জ অফ ভ্যালু, অর এটা যে কোনো একটা হতে পারে, আইদার বললে ভালো হতো। রেঞ্জ মানে হচ্ছে নিউমেরিক, আর সিঙ্গেল ভ্যালু ক্যান বি টেক্সট, ক্যান বি নাম্বার, ক্যান বি এনিথিং। Equivalence partitioning can be invalid, can valid. ইনভ্যালিড হতে পারে। যেমন ধরেন আমি নাম্বার ইনপুট দিয়েছি -10, হবে? কোন স্টুডেন্ট -10 পায়? হ্যাঁ, 0 থেকে 100 মধ্যে পায় না, কিন্তু -10 কি পাবে? কেউ 110 পাবে? আমার পরিচিত একজন পাইছিল ম্যাথমেটিক্সে 105। না, এরকম আমিও শুনছি, গল্প পাইছি আর কি। গল্প না, এটা সত্যি ঘটনা। হ্যাঁ, ও স্যার 100 বেশি অ্যানসার করে দিছে আর কি, পরে ভুল করে। তো ও টিচারটার নাম ছিল অগর স্যার আমাদের। খাতা দেখতে মানে কাউন্ট করতে করতে যতবার গুনে 105, মাথা তো নষ্ট, সারা রাত ধরে খাতায় গুনছে, ওই খাতাটাই বারবার গুনছে 105। মেজাজ খারাপ করে পরের দিন আসছে খাতা নিয়ে, এসে ওকে ডাক দেয়, গুন তুই। ও গুনে দেখে 105, ধরে লাঠি দিয়ে মাই শুরু করলো, রে তুই 105 কেন পাইলি বল? So those are invalid equivalence partition. For example, বলেন ইথিনা। স্যার তাহলে ইনভ্যালিডিটি কি তখন বলছি যখন হচ্ছে মানে যেই রেঞ্জটা ইনপুটটা ওই রেঞ্জের বাইরে ইনপুট দিলে? হ্যাঁ, আমার বিজনেস লজিক বলছে একটা মার্কস কখনোই 0-র নিচে হবে না আর 100-এর উপরে যাবে না। আর স্যার আপনি যে বললেন যে ওই যে পার্টিশনিং হচ্ছে ওভারল্যাপ করতে পারবে না বা কোনো ভ্যালু বাদ যেতে পারবে না, তখন কি সেটা ইনভ্যালিড ইপি বলবো না?
না, ওভারল্যাপ তো করবে না, এটা তো স্বাভাবিক। আমি ইপি মানে করলেও যদি ওভারল্যাপ করবে না। এমনিও নাম্বারটা আমি বলবো যে একটা ক্লাস নিলাম, ইনভ্যালিড ক্লাস নিতে পারি আমরা, যেমন লেস দ্যান 0, ইনভ্যালিড ক্লাস না, ইনভ্যালিড ক্লাস তো লেস দ্যান 0, অল লেস দ্যান 0 আর ইনভ্যালিড ক্লাস একটা, আবার অল 100 গ্রেটার দ্যান 100 হচ্ছে ইনভ্যালিড ক্লাস যে কোনো মার্কসের জন্য। জি স্যার, তাহলে ভ্যালিড কোনটা? ভ্যালিড হচ্ছে 0 থেকে 100। জি স্যার। এখানে কি ওভারল্যাপের কিছুই হয় না, গ্যাপও নাই কিন্তু, না? নো স্যার। যেমন এই এক্সাম্পল, স্যার এটা তো বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস চলে আসলো না তাহলে? মানে আমি যদি নেগেটিভ পেয়ে থাকি, ইনভ্যালিড ভ্যালিড ইনভ্যালিড। আচ্ছা দেখি রেজা, বাউন্ডারি আসলো না ইকুইভ্যালেন্স ক্লাস আসলো, আমরা দেখি। বাউন্ডারির পরে যাব আমরা একটা এক্সাম্পলটা বুঝে নিই। সেটা হচ্ছে যে ধরলাম একটা ক্লাবের মেম্বার, এলিজিবল মেম্বার হচ্ছে যাদের বয়স 25 থেকে 60। হ্যাঁ, এর বাইরের কোনো বয়সের মানুষ এই ক্লাবের মেম্বার হতে পারবে না। তাহলে 1 থেকে 24 পর্যন্ত ইনভ্যালিড ক্লাস। তারা কেউ যদি আসে, আমি মেম্বারশিপ ফর্ম ফিল আপ করতে চাই, বয়স কত বা ডেট অফ বার্থ কত হিসাব করে দেখলো সিস্টেম যে বয়স হচ্ছে 24, তখন বলবো যে ইউ হ্যাভ টু ওয়েট 1 year টু গেট এ কি বলে মেম্বারশিপ। আবার 61 হয়ে যায়, বলবো যে ইউ ক্যান বি অ্যাডভাইজার, ক্যান নট বি এ মেম্বার। হ্যাঁ, অ্যাডভাইজার থাকতে পারেন আপনি, কিন্তু মেম্বার না, ফর এক্সাম্পল। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজ যে এইজ হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, এখানে এটা কেমন হবে? এইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 25 and age less than equal to 60, তাই না? তো এটা একসাথে লিখলে কি লিখতে হবে? 25 less than equal to age then greater than equal to হবে হচ্ছে 60, তাই না? এরকম ভাবে লেখা যায় সরাসরি। আদারওয়াইজ আমরা এন্ড কন্ডিশন দিয়ে লিখতাম, তাই না? সো আমরা দেখি এবার যে এরকম ক্ষেত্রে যেখানে 0 থেকে 100, এটা হচ্ছে আমাদের একটা রেঞ্জ অফ ভ্যালুস। তাহলে এখানে এই যে গ্রিন কালার এরিয়াটা হচ্ছে ভ্যালিড আমার 0 থেকে 100, আর লেস দ্যান 0 যদি হয়, এটা কি কালার? পার্পল নাকি? হ্যাঁ, পার্পল। পার্পল কালার, এটা হচ্ছে একটা ইনভ্যালিড ক্লাস। আবার গ্রেটার দ্যান 100 এটাও একটা ইনভ্যালিড ক্লাস, কিছু খালি চোখে দেখা যাচ্ছে। তা আমরা দেখি এখানে বলছে ইফ a value x is defined as 0 to 100, then when we can initially identify 3 equivalence partition, একটা হচ্ছে less than 0 that is invalid input values, আর 0 থেকে 100 হচ্ছে valid input, আর greater than 100 হচ্ছে invalid input। মানে দুটা invalid input আমরা পাচ্ছি বা ক্লাস। বেসিক্যালি আমরা এই যে এই বিষয়গুলো কি করব, আমরা দেব আসলে ইনপুট ভ্যালু যখন দেব আমরা, তখন হচ্ছে ক্লাসের ভ্যালুগুলো নিয়ে আমরা টেস্ট করে দেখব। আমি বলবো যে ঠিক আছে, আপনি এই 0 থেকে 100 এর মধ্যে একটা টেস্ট করেন, আর 0-র কম একটা দিয়ে টেস্ট করবেন, আর 100 এর থেকে বেশি একটা দিয়ে টেস্ট করবেন। অ্যাটলিস্ট 3টা টেস্ট কেস আমরা তো লাগলো, তাই না? এখানে আমি -10 দিয়ে যদি টেস্ট করি, তাহলে দেখবো যে সফটওয়্যারটা ঠিক মতো হ্যান্ডেল করতে পারছে কিনা, নাকি অ্যাকসেপ্ট করে বসে আছে, তাই না? আচ্ছা, তাহলে এই 3টা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে আমি দেখতে পাই। কিন্তু ইনভ্যালিড আরো হতে পারে, যেমন ফার্দার ইনভ্যালিড ইপি ক্যান বি ডিফাইন্ড কন্টেইনিং বাট নট লিমিটেড টু, মানে এমন না যে এটাই হচ্ছে এতটুকুই শেষ। যেমন আমরা এখানে ইনপুট দেওয়ার সময় নন নিউমেরিক্যাল ইনপুট দিতে পারি, এবিসিডি দিয়ে দিতে পারি, নাম্বারস টু বিগ অর টু স্মল দিয়ে দিতে পারি,
যে ধরেন এটা ইন্টিজার নাম্বার, বাট ইন্টিজারের ম্যাক্সিমাম নাম্বারের থেকেও বেশি দিলাম, তাহলে ওভারফ্লো করবে না? সো আমরা অনেক ধরনের ইনভ্যালিড ডেটা বানাবো, ইনপুট ডেটা। হ্যাঁ, এরপরে হচ্ছে নন সাপোর্টেড ফরম্যাট হতে পারে, ফ্র্যাকশন দিয়ে দিলাম, যেটা হচ্ছে ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার টাইপ কিন্তু দিয়ে দিলাম ফ্লোট, ক্র্যাশ করবে। সো আমাকে দেখেন মাত্র একটা ভ্যালিড ক্লাস আছে আর সব ইনভ্যালিড না। এর মানে কি? এর মানে সত্য সাধারণত কম হয়, মিথ্যা অসংখ্য হয়। তাই না? আমরা যখন টেস্ট করব তখন হচ্ছে ডেভেলপাররা কি দিয়ে টেস্ট করবে বলেন তো? হ্যাপি ফর টেস্টিং স্যার, জাস্ট পজিটিভটা দিবে। গ্রিন কালার এরিয়াতে টেস্ট করবে খালি। ওরা দেখবে যে 0 হ্যাঁ অ্যাকসেপ্ট করছে, 30 অ্যাকসেপ্ট করছে, 40 অ্যাকসেপ্ট করছে, 50 অ্যাকসেপ্ট করছে, 100 অ্যাকসেপ্ট, এরকম অনেকবার টেস্ট করবে, করে দেখবে যে চলে তো। এরপর টেস্টারের কাছে আসবে, গিয়ে দেখবে -10 দিয়ে টেস্ট করে দেখবে, ক্র্যাশ। তাই না? অথবা এবিসিডি দিয়ে টেস্ট করে দেখবে, দেখি তো কি হয়, ক্র্যাশ সিস্টেম। এই জন্য ডেভেলপার অলওয়েজ হ্যাপি পাথ টেস্টার অথবা পজিটিভ টেস্টার, আর টেস্টাররা বেসিক্যালি নেগেটিভ টেস্টার। তাই না? এখানে একটা ওটা যেমন ছিল একটাই মাত্র হচ্ছে ভ্যালিড টেস্ট কেস তো না, ভ্যালিড ক্লাস। আর এখানে 4টা ভ্যালিড আছে, যেমন 0 থেকে 15, 16 থেকে 50, 51 থেকে 85, দেন 85 থেকে 100, অল আর ভ্যালিড। যেমন আমার যে কোনো নাম্বার, আমি এফ ডি সি, সি প্লাস বি, বি প্লাস, এর ভিতরে যে ক্লাসগুলো আছে সবগুলো তো ভ্যালিড, তাই না? ইনভ্যালিড তো ডাটা হবে না এটা। তাহলে ইনভ্যালিড কোনটা হবে? ইনভ্যালিড হবে 0 থেকে নিচে, 100 থেকে উপরে, তাহলে সেটা ইনভ্যালিড হবে। তার মানে গ্রেডিং সিস্টেমে অনেকগুলো ভ্যালিড হতে পারে, তবে নিচের যেগুলো আছে সেগুলোও আমাদের ইনভ্যালিড। যেমন এখানে বলছে যে 4টা ইনভ্যালিড দেখাইছে, এটা 4টা হচ্ছে ভ্যালিড দেখাইছে, আর ইনভ্যালিড গুলো এখানে আলোচনা করে নাই। আচ্ছা, এইবার আসি আমরা আস্তে আস্তে আমরা টেস্ট কেস বানানোর টেমপ্লেটের দিকে যাচ্ছি। এই পর্যন্ত যত আলোচনা করলাম ঠিক আছে সবার? এবার আমরা দেখি এটা ফরম্যাটের মধ্যে ফেলবো। একটা ভেরিয়েবল দেওয়া আছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু, তার মানে ধরেন মার্কস। এর ইসি বানাইছে, ইসি হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস অথবা ইপি বলতে পারেন, ইকুইভ্যালেন্স পার্টিশন, একই কথা। এখানে EC1 একটা নাম্বার দিচ্ছে যে 1 নম্বর ক্লাস, যেটা 0 থেকে 15, তাই না? আমাদের ছিল এরকম। দ্বিতীয় ক্লাসটা হচ্ছে 16 থেকে 50, তৃতীয়টা হচ্ছে 51 থেকে, এরকম করে ভ্যালিড বের করেছি আমরা 4টা, আর ইনভ্যালিডও বের করেছি। ওই দুটা তো আমরা চোখে দেখছি, <0 আর <100। এবারে এক্স নট ইন্টিজার, যেমন 1.5, আর নট নাম্বার যেটা, সেটা হচ্ছে ফ্রেড, একটা জাস্ট নাম দেখতে গেছে। তো এটা কি? এটা হচ্ছে তার স্ট্যাটাস, যেটাকে বলছি ভ্যালিড ইনভ্যালিড। আর এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ মানে কি? এই ক্লাসের একজন মেম্বার। রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ওই ক্লাসের একটা মেম্বার নিলাম আমি। ধরেন ক্লাস 1 থেকে 10 পর্যন্ত একটা হাই স্কুলে, এখন হেডমাস্টার বলল যে প্রত্যেক স্কুল, প্রত্যেক ক্লাস থেকে একজন করে রিপ্রেজেন্টেটিভ নিয়ে আসো, তাহলে 10 জন আসতে হবে, তাই না? প্রত্যেক ক্লাস থেকে একজন করে নিয়ে আসলে হবে, তার রোল নম্বর কত বলার দরকার নেই, একজন, জাস্ট একজন। তো দে আর রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ক্লাস। সাধারণত আমাদের স্কুলে প্রত্যেকটা ক্লাসের ক্যাপ্টেন বা মনিটর, হ্যাঁ, সে রিপ্রেজেন্ট করে, তাই না, পুরো ক্লাসটাকে।
সেক্ষেত্রে বলতে পারি যে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ওরা। যে আমার এই ইসির 1 এর 0 থেকে 15 এর ভিতরে একটা নাম্বার নিয়েছে +10, ইচ্ছা, এটা কার ইচ্ছা? ইট ইজ টেস্ট অ্যানালিস্টের ইচ্ছা। টেস্ট অ্যানালিস্ট যে ভ্যালু এখানে সেট করে দেবে, টেস্টাররা কিন্তু সেই ভ্যালু দিয়ে টেস্ট করবে। টেস্টারদের কোনো চয়েস নাই যারা টেস্ট এক্সিকিউট করে। আর টেস্ট অ্যানালিস্ট হিসাব নিকাশ করে একটা রিপ্রেজেন্টেটিভ সেট করে দেয় যে এটা দিয়ে টেস্ট করলে বুঝবো ঠিক আছে। তাহলে বোঝা গেল রিপ্রেজেন্টেটিভ কি? তাহলে আমরা দেখলাম ভেরিয়েবল, এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে স্ট্যাটাস, স্যার বলেন। স্যার EC5 টা তো ঠিক আছে, মানে x এর মান 0 থেকে ছোট, তো -10 তো 0 থেকে ছোটই। হ্যাঁ ঠিকই তো আছে, কেন ইনভ্যালিড তাই তো? হ্যাঁ, এটা ইনভ্যালিড কেন, এটা তো ভ্যালিড। কারণ আমরা দেখেছিলাম যে এই 0 থেকে কম হলে সেটা ইনভ্যালিড হয়। আচ্ছা, এটা কি ধরা হয়েছে? ও তো কি আবার ও, ইনভ্যালিড? আমার কাছে এটা 0-র নিচে কোন অ্যাকসেপ্ট করবো আমি? করা যাবে, অ্যাকসেপ্ট করা যাবে না কোনো নাম্বার -10 দিলে? না, আমি ভাবলাম কন্ডিশনটা এই যে EC6 এর ও ভিতরে কন্ডিশন তো ফুলফিল করবে, কারণ এই কন্ডিশনের ভিতরে তো নাম্বারটা নিচ্ছি, বাট ক্লাসটাই তো ইনভ্যালিড ক্লাস। হুম, ইনভ্যালিড ক্লাসের আমি একজন মেম্বার নিতে হবে, ইনভ্যালিড ক্লাসের একজন মেম্বার নিতে হবে। ধরেন মেয়েদের কমন রুম, যে কলেজে বা ইউনিভার্সিটি থাকে না, জি। সেখানে একটা পুরুষ ছেলে চলে গেছে, তখন কি বলবেন যে ইনভ্যালিড না, ওই ক্লাসের মধ্যে পড়ে না, সে অন্য ক্লাসের অন্য কমন রুমে যাওয়ার কথা ছিল, সে চলে আসছে, তাকে তো আমি অ্যাকসেপ্ট করবো না। ক্লিয়ার এখন? জি। নাও এবার রিয়েল এক্সাম্পলের দিকে যাই আমরা। একটা সিনারিওটা ভালো করে বোঝেন আগে। বলছে অ্যানালাইজিং দ্য স্পেসিফিকেশন, এখানে বলছে এ পিস অফ কোড, একটা প্রোগ্রাম দ্যাট কম্পিউটস দ্য প্রাইস অফ দ্য সেলস অর্ডার। একটা সেলস অর্ডারের প্রাইস কম্পিউট করছে বা ক্যালকুলেট করছে বেসড অন ইটস প্রোডাক্ট প্রাইস, আ ডিসকাউন্ট ইন পার্সেন্টেজ, দেন শিপিং কস্ট, যেটা বলা আছে 3টা ফিক্সড কস্ট দেওয়া আছে 19, 29, 49, ডিপেন্ডিং অন দ্য শিপিং মোড। ধরেন ঢাকার ভিতরে সিটি কর্পোরেশনের মধ্যে 19 টাকা নেবে, ঢাকা ডিভিশনের মধ্যে হচ্ছে 29 টাকা, রেস্ট অফ দ্য কান্ট্রিতে ডেলিভারি দিতে হলে 49 টাকা লাগবে। ঠিক আছে? তাহলে আমার ভেরিয়েবল কয়টা? কয়টা ভেরিয়েবল? 3টা। ইনপুট ভেরিয়েবল হচ্ছে 3টা আমার, একটা প্রোডাক্টের প্রাইস, একটা হচ্ছে ডিসকাউন্ট, আর একটা শিপিং কস্ট। সো আমি একটা ফাংশন বানিয়েছি যে ফাংশনের কাজ হচ্ছে কম্পিউট প্রাইস, তার প্যারামিটার ভিতরে 3টা ভেরিয়েবল দেওয়া আছে না, প্রোডাক্টের প্রাইস, ডিসকাউন্ট এন্ড শিপিং কস্ট। ক্লিয়ার? একটা ফাংশন। সো আমরা টেস্ট করব যে এর ভিতরে এই 3টা যদি আমি ভরে, বডি লিখি নাই আমি, যে ভিতরে প্রোগ্রামটা কেমন ভাবে ক্যালকুলেশন করছে লিখি নাই, আপনারা আইডিয়া করে নিতে পারেন কেমন করে হবে। প্রোডাক্টের প্রাইস যদি হয় 1000 টাকা, 10% যদি ডিসকাউন্ট দেওয়া হয়, আর 19 টাকা যদি শিপিং কস্ট হয়, তাহলে তার প্রাইস কত হবে? বলেন তো, কত টাকা পে করতে হবে? 1009 প্রথমটা। কত? এটা কত? 1000 না? 1009 টাকা প্রথমটা। 1009 টাকা, পার্সেন্ট তো আমি যদি পার্সেন্ট ধরে নিই আর কি। 100 টাকা কমবে, 100 টাকা কমলে হবে এই 900 টাকা, 900 টাকার সাথে ওই 19 টাকা যোগ হবে আর কি, 919। 919 টাকা হবে, কারেক্ট। তার মানে এই যে প্রাইসটা এই ইনপুট ভ্যালুর উপর ভিত্তি করে আমার এক্সপেক্টেড রেজাল্ট আসবে হলো 919। আমরা দেখবো টেস্ট করে যে এরকম ভ্যালু দিয়ে 919 পাওয়া যাচ্ছে কিনা। যদি পাই
তাহলে বলবো যে পাস, আর নাহলে ফেল, তাই তো? জি। এটা আমরা বললাম যে একটা টেস্ট কেস, এটা T1 নাম দিয়েছি, টেস্ট কেস T1। আরেকটা নিলাম 1000, 10, 29, মানে এই যে এই তিনটা টেস্ট কেস, তিনটাই হচ্ছে নিয়ে আমি করলাম T1, T2, T3 ফর এক্সাম্পল। এটা হ্যাঁ, এভাবে কল করতে হয় ফাংশনকে। নাও এইবার আমরা আসি মেথডিক্যাল অ্যাপ্রোচে, যে আমার তিনটা ভেরিয়েবল আছে, তিনটা ভেরিয়েবলের আমি ক্লাসিফাই করব। প্রথমে ইকুইভ্যালেন্স ক্লাস কি, আমি ভেরিয়েবল EC11 দিয়েছি, মানে 1 নম্বর ভেরিয়েবলের 1 নম্বর ক্লাস, 1 নম্বর ভেরিয়েবল 2 নম্বর ক্লাস, এই জন্য 1, 2 দিয়েছি নাম্বার ঠিক রাখার জন্য, বোঝার জন্য যে এইভাবে কোন ভেরিয়েবলের কত নম্বর ক্লাস। তা আমরা যে কোনো প্রোডাক্টের প্রাইস কত হতে পারে, ভ্যালিড গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে আমি 0 টাকা দিয়ে বেচতে পারি, তাই না, বা এর থেকে বেশি টাকা দিয়েও বেচতে পারি, অল আর ভ্যালিড। আরেকটা ক্লাস কি হতে পারে, লেস দ্যান 0, মানে মাইনাস, এটা ইনভ্যালিড, এরকম টাকা দিয়ে কেউ বেচে নাকি, যে কোন একটা প্রোডাক্টের দাম মাইনাস, বাকিতে বিক্রি করলে কি হবে? বাকিতে বিক্রি করলেও তো আপনি পান, এমন তো না টাকা বাকিতে বিক্রি করলে তাহলে এটা কি 0 হলো? 0 হলো না, টাকা এখন পান নাই, কিন্তু পাওনা তো তৈরি হয়েছে। দেন আরেকটা ক্লাস হচ্ছে নন নিউমেরিক ভ্যালু, যে কোনো একটা নাম দিয়ে দিছি, দোজ আর ইনভ্যালিড। দেন ডিসকাউন্ট, ডিসকাউন্ট কি, যে 0 থেকে 100 আমি ধরে নিলাম, লেস দ্যান 0 একটা হচ্ছে ইনভ্যালিড, আর 0 থেকে 100 হচ্ছে ভ্যালিড, 100 এর উপরে গেলে ইনভ্যালিড, আর নন নিউমেরিক্যাল ভ্যালু একটা ধরে নিছি। আর শিপিং কস্টের ক্ষেত্রে এই তিনটা হচ্ছে ভ্যালিড, আর এছাড়া অন্য যে কোনো নাম্বার হচ্ছে ইনভ্যালিড। তার মানে কি, এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু না, রেঞ্জ অফ ভ্যালু না, এটা সিঙ্গেল ভ্যালু। আর এই তিনটা ছাড়া যে কোনো, এই জন্য বলছে এক্স নট ইকুয়াল টু সেট অফ এই 3 ভ্যালুস, তিনটা এলিমেন্ট। আর একটা নিচ্ছে নন নিউমেরিক্যাল ভ্যালু। সো এগুলো তার রিপ্রেজেন্টেটিভ, যেটা হচ্ছে 1000, এই যে দেখেন গ্রেটার দেন ইকুয়াল টু 0 বললে 1000 মিলে, আর লেস দেন 0 মানে হচ্ছে -1000 ধরলাম, আমি একটা ধরে নিচ্ছি আর কি, এমন না যে আপনাদের এরকম ভাবেই ধরতে হবে। বাট ওয়েন ইউ উইল বি অ্যানালিস্ট, আপনি আপনার মতো করে যেটাকে মনে হবে যে যৌক্তিক সেটা ধরবেন। সো এই রিপ্রেজেন্টেটিভ গুলো এইভাবে ধরা হয়েছে, সব একদম ক্লিয়ার, আগের মতোই না? স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার এই প্রোডাক্টের প্রাইস কি 0 হওয়া সম্ভব, মানে এক্স যেহেতু গ্রেটার দেন ইকুয়াল 0 বলছে? হ্যাঁ, আমি ফ্রি দিই যদি কাউকে, এফওসি আমি ফ্রি অফ কস্ট দেবো, গিফট করবো একজনকে। না, এটা ক্যাম্পেইন চলে তো বিভিন্ন 0 থেকে 100% ক্যাশব্যাক অ্যাক্টিভেট আর কি। হ্যাঁ, ধরেন আমি সেটা হচ্ছে ডিসকাউন্টের ক্ষেত্রে হতে পারে, 100% ডিসকাউন্ট দিলাম, তাহলে আমি ক্যাশব্যাক বলতে পারি। আর এখানে 0 মানে হচ্ছে আমি একজনকে গিফট করেছি, প্রাইস 0 দিয়ে সেট করে দিছি। অথবা এমন একটা ক্যাম্পেইন চলছে যে আপনার 100 টাকার কি বলে, আপনি যদি 3000 টাকার আপনি শপিং করেন, তাহলে এই প্রোডাক্টটা ফ্রি, তাহলে ওই প্রোডাক্টটার প্রাইস কত হবে, যেটা আমি ফ্রি দিচ্ছি 0 টাকা। ঠিক আছে, তাহলে ক্লাস কয়টা হলো আমাদের? ক্লাস হয়েছে এখানে 3টা, আর এখানে 4টা, 7টা, আর এই 12টা। হ্যাঁ, 12। বলে এখানে যে প্রোডাক্ট প্রাইস যেটা হচ্ছে দেয়া ছিল 1000 আগের স্লাইডে, তো 1000 ছাড়া যে কোনো সংখ্যাই তো হচ্ছে ইনভ্যালিড হওয়ার কথা না? না না না, আমি তো একটা স্যাম্পল ডাটা নিয়েছি, মানে ইনপুট নিয়েছি 1000, হ্যাঁ, টেস্ট করার জন্য নিয়েছি। আমি তো এই ক্লাসের যে কোনো, এই ক্লাসের পরে এরকম যে কোনো নাম্বারই তো ভ্যালিড। আমি যদি 1 কোটি নিতাম, সমস্যা আছে? কোন একটা প্রোডাক্টের দাম 1 কোটি টাকা, তাই না? আমি একবার আলি এক্সপ্রেসে বিলিয়ার্ডের দাম দেখতে গেছিলাম, দেখি বিলিয়ার্ডের দাম হচ্ছে প্রায় 15 লক্ষ টাকা।
বিলিয়ার্ড বোর্ডের, হ্যাঁ, এবং এটার শিপিং কস্ট হচ্ছে প্রায় 9 লাখ টাকা মতো এরকম। এইবার আমরা রিয়েল টেস্ট কেস গুলা দেখবো। টেস্ট কেস করার প্রথম এতদূর পর্যন্ত, এর আগ পর্যন্ত আমরা ছিল টেমপ্লেট বানাইছি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফরম্যাট। এরপর আমরা শুরু করলাম। প্রথমে আমাকে দেখতে হবে ভ্যালিড ইকুইভ্যালেন্স ক্লাস গুলা দিয়ে টেস্ট কেস বানানো, ভ্যালিড ক্লাস গুলা দিয়ে। হ্যাঁ, ভ্যালিড ক্লাস কোনটা? যেমন একটা টেস্ট কেস মানেই কিন্তু হচ্ছে 3টা ভেরিয়েবলে 3টাই নিতে হবে, কারণ আমি একটা ফাংশনে যখন কল করব তখন তো 3টা ভেরিয়েবল লাগবে, তাই না, ভ্যালু। সো এখানে দেখেন আমি ভ্যালিড নিলাম, প্রোডাক্টের প্রাইস এই যে গ্রিন কালার করে দিয়েছি ইচ্ছা করে বোঝার জন্য যে ভ্যালিড এগুলা। তাহলে T1 মানে টেস্ট কেস নাম্বার 1, 1 নম্বর টেস্ট কেসে আমরা কি নেব? এই প্রোডাক্টের প্রাইস নেব হচ্ছে 1000। এখানে স্টার দেওয়া মানে হচ্ছে আসলে চিহ্নিত করেছি আমি এটাকে, এর মানে স্টার দেব না, আসলে 1000 দেব। আর ডিসকাউন্ট দেব কত? 10%। আর শিপিং কস্ট দেব হচ্ছে 19 টাকা। তাহলে প্রথম টেস্ট কেস ওই যে আমাদের যে এটা দেখছিলাম না, এটা না, 919। হ্যাঁ, তাহলে টেস্ট কেস T1 পেলাম আমি। T2 এই দুটা ঠিক আছে, কিন্তু এখানে 29 নিলাম। T3 এই দুটা ঠিক আছে, এখানে 49 নিলাম। তাহলে অল ভ্যালিড শেষ না? তার মানে ভ্যালিড টেস্ট কেস, তার মানে হ্যাপি পাথ টেস্ট কেস মাত্র 3টা। প্রোগ্রামাররা খুব খুশি, 3টা টেস্ট কেস দিয়ে আমি হ্যাপি পাথ টেস্ট করে ফেলতে পারি। কিন্তু প্রোগ্রামাররা দেখবেন যে 50 বার টেস্ট করবে। হ্যাঁ, ওরা প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করে করে দেখবে বারবার, সব ভ্যালিড দেবে কিন্তু। নাও এরপরে ভ্যালিড যখন শেষ, এবার ইনভ্যালিড গুলো নিতে হবে। তবে ইনভ্যালিডের মধ্যে একটা জিনিস মাথা মনে রাখতে হবে, একটা মাত্র কন্ডিশন, সেটা হচ্ছে যখন কোনো একটা ভেরিয়েবলের ইনভ্যালিড নেব, তাহলে বাকি ভেরিয়েবল গুলো অবশ্যই ভ্যালিড নিতে হবে। মানে এট এ টাইমে 2টা ইনভ্যালিড ক্লাস নিয়ে আপনি টেস্ট করবেন না। কেন বলেন তো? তাহলে ধরা যাবে না কোনটার কারণে এরর হচ্ছে। হ্যাঁ, 2 জন যদি মিথ্যা কথা বলে, যে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে বোঝা যাবে না, তাই না? তাহলে ফর্মুলা একটাই, একটু মনে রাখলেই হবে, যে যখন আমরা একটা ইনভ্যালিড নেব তাহলে বাকি যত ভেরিয়েবল থাকবে সবগুলা ভ্যালিড নিতে হবে। তাহলে বলেন তো ইনভ্যালিড টেস্ট কেস কয়টা হবে? মোট ক্লাস কয়টা আছে? 5টা। 5টা আছে ভ্যালিড ক্লাস না? 5টা ভ্যালিড ক্লাস আছে, সবুজ রং আছে 5টা লাইন। হ্যাঁ 5টা সবুজ লাইন আছে, তার মানে 5টা ভ্যালিড ক্লাস আছে। 3টা ভেরিয়েবলের 5টা ভ্যালিড ক্লাস। আর তার মানে কি সবুজ গুলা ছাড়া কয়টা আছে? 7টা। তাহলে 7টা টোটাল 7টা ইনভ্যালিড ক্লাস আছে। তাহলে প্রতিটা বার যদি আমি একটা করে ইনভ্যালিড নিই তাহলে 7 বার লাগে, তাই তো? এই জন্য T4 থেকে T10 এর মধ্যে হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা টেস্ট কেসেই একটা করে ইনভ্যালিড আছে। সো T4 এ দেখেন আমি নিচ্ছি প্রোডাক্টের প্রাইস হচ্ছে -1000, যেটা ইনভ্যালিড। তাহলে ডিসকাউন্ট নিয়েছি 10% আর শিপিং কস্ট নিয়েছি 19 টাকা। 19 টাকা দিয়ে নিতে হবে এমন কোনো কথা নাই, আমার ভ্যালিড হলে চলে। 19 নিতে পারেন, 29 নিতে পারেন, 39 নিতে পারেন, 49 নিতে পারেন, কিন্তু আমি দেখেন সব 19ই নিয়েছি বারবার, কারণ আমার কাছে 19, 49, 29 এটা কোনো পার্থক্য না আসলে। তাহলে আমি টেস্ট কেস গুলা লেখার সময় কেন বারবার চেঞ্জ করতে যাবো? প্রতিবার চেঞ্জ করতে তো টাইপ করতে হবে না? তাহলে অল ইনভ্যালিড নিয়েছি আমার 7টা টেস্ট কেসে, তাহলে টোটাল টেস্ট কেস কত? 10টা।
হুম দেখেন আমার এই ফাংশনটা 100% টেস্ট কভারেজ করতে হলে 10টা মাত্র টেস্ট কেস লাগে। আর এই মেথড যদি না জানতাম তাহলে কতবার টেস্ট করতাম আমার কোনো ঠিক আছে? এটার কোনো ফর্মুলা আছে স্যার বের করা শর্টকাট অন্য এইভাবে না দিয়ে? ফর্মুলা হচ্ছে the maximum number of varied class for a single variable। যে কোনো একটা ভেরিয়েবলের ম্যাক্সিমাম যেটা হাইয়েস্ট যেটা আছে, যেমন শিপিং কস্ট আছে 3টা ভ্যালিড না, হ্যাঁ তাহলে হ্যাঁ যেটা ম্যাক্সিমাম হবে ততটাই ভ্যালিড টেস্ট কেস হবে। কারণ 3টার মধ্যে ওই বাকি 2টা ভেরিয়েবল কভার হয়ে যায়, হুম ঠিক আছে? আর ইনভ্যালিড ক্লাস যতগুলো আছে ততগুলো হবে, এখান থেকে আর কমবে না, 7টাই হবে। ঠিক আছে? হুম তো আমাকে কোয়েশ্চেন যদি দিত এরকম যে ভেরিয়েবল 3টা দিত আর ক্লাসগুলো লিখে দিত, যদি বলতেন যে কয়টা টেস্ট কেস হবে টোটাল, পারবেন না এখন? 10টা, 12টা না 13টা? কি কঠিন লাগলো? না না ঠিক আছে। নাহিদ কঠিন লাগছে? রৌনক কঠিন লাগলো? না স্যার। কার কঠিন লেগেছে দেখি তো? স্যার আমার রেজা তো হ্যাঁ কঠিন লাগছে আমার কাছে এটা। কঠিন লাগছে। জি স্যার। একটা কমপ্লেক্স জিনিস পড়ে এটা হুম? দেখলেই হবে আবার। এখানে আমরা এই টেস্ট কেস লেখার আগ পর্যন্ত তো বুঝছিলেন তাই না? জি স্যার। এত এত দূর পর্যন্ত বুঝছেন না? মানে ক্লাসিফাই করা, তার স্ট্যাটাস দেওয়া, রিপ্রেজেন্টেটিভ দেওয়া, এত দূর ঠিক আছে? জি স্যার, এইটা ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করেছি? আমরা করেছি শুধুমাত্র প্রথম ভ্যালিড টেস্ট কেস করেছি। তো ভ্যালিড টেস্ট কয়টা হবে? ভ্যালিড টেস্ট হবে যে যেহেতু শিপিং কস্টে 3টা আছে ভ্যালিড ক্লাস, তাহলে 3টার বেশি আর হবে না। আচ্ছা, আমাদের যদি প্রোডাক্ট প্রাইসেরও ভ্যালিড যদি 3টা থাকতো তাহলে কত হতো ভ্যালিড টেস্ট কেস? তিনটাই। 3টা। হ্যাঁ, 3টাই হতো ম্যাক্স। কিন্তু যদি ডিসকাউন্টের যদি 4টা থাকতো তাহলে 4টা। তাহলে 4টা হতো। কারেক্ট, এই তো বুঝে গেছেন। তার মানে ভ্যালিড টেস্ট কেস শুধুমাত্র যে ভেরিয়েবলটার ম্যাক্সিমাম বা বেশি সংখ্যক হচ্ছে আমার ভ্যালিড ক্লাস আছে ততটাই হবে ভ্যালিড টেস্ট কেস। আর ফর্মুলা না বললে তো সমস্যা হইতো। কি হলো? ফর্মুলা না বলে দিলে তো সমস্যা হইতো। সমস্যা হতো না। এখন ফর্মুলা বলার কারণে না সহজে ধরতে পারতেছি। স্যার কি ডিসকানেক্ট হয়ে গেছে? এগুলা থেকে কিভাবে কোশ্চেন করবে? মাগো। ভ্যালিড কয়টা ইয়া হবে বা টোটাল কয়টা ওই টেস্ট বা এই টাইপের কিছু হইতে পারে আর কি, জানি না অবশ্য, স্যার বলে দেবে। একটা ভ্যালিড টেস্ট কেস হবে এরকম হইতে পারে, অথবা কয়টা ইনভ্যালিড, অথবা টোটাল কয়টা টেস্ট কেস হইতে পারে এরকম। এগুলা লাইক আসবে ম্যাথের মতো করে আসবে, ম্যাথ গুলো আমরা করতাম না ক্লাসে, ম্যাথের মতো করে আসবে। স্যার কি জানে স্যার যে ডিসকানেক্ট হয়ে গেছে? স্যার কি কথা বলতেছে নাকি? না না, জানবে কিভাবে? আর যদি কথা বলতেই থাকে তো সমস্যা। স্যারকে একটা নক দেওয়া উচিত স্যার। নক দেন হোয়াটসঅ্যাপে নক দেন, স্যার আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন। ভাই স্যার একটু পরে এসুক ভাই, আমি বাজার করলাম না, আমার হাতে স্যার তো বলতে থাকবে তো। বাজার। স্যার পরে আসবে। বুঝতে পারছেন, আমি অফিস থেকে আসতেছি, আমি আপনাদের কি বাজার করলেন ভাই? রাত্রেবেলা বাবিরে তো পেন দিবেন, গোড়া মাছ কিনেন নাই তো? না ভাই গুড়া মাছ কিনে কিন্তু শাকসবজি আরো খাবার টাবার, আমার টায়ার্ড, ক্লাস করতে পারতেছি না। একদিন রাত্রে যাওয়ার সময় গোড়া মাছ কিনে নিয়ে যাবেন।
পুঁটি মাছ ফয়সাল ভাই আপনি বাসা আর থেকে বের করে দিবে ভাই। ফয়সাল ভাই আপনি এটা মানে কোর্স কেন করতেছেন? আপনি তো মনে হয় রেড হেড বা নেটওয়ার্কিং এ জব করেন না? আমার হচ্ছে ওই শিখতে ভালো লাগে আর কি, মানে কেউ যেন আমার সামনে চাপা না মারে, এই জিনিসটা কেমন করে আমি যেন না বুঝি আর কি। মোটামুটি সবাই কোর্স করা শেষ, ভাই কিসে জব করেন? সফটওয়্যার ফার্মে মানে কি আপনার মানে রেসপন্সিবিলিটি কি? চাপাবাস কনসালটেন্সি করতেছি। না না, আমি জিজ্ঞেস করতেছি আপনি কি সফটওয়্যারে আছেন নাকি হার্ডওয়্যার নাকি নেটওয়ার্কিং এ? আমি ওপরই তো বললাম টোটাল চাপাবাজ আর কি, কনসালটেন্সি, মানুষকে প্রকিউরমেন্ট রিলেটেড এর ব্যাপারে কনসালটেন্সি করি আর কি। খুশবু তাহলে বোঝা গেল চাপাবাজ দরকার খুব। স্যার কোথায় গেছিলেন স্যার? আমি তো খুঁজতেছিলাম। না ওই যে না হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে, আমি নেটওয়ার্কে খুবই ডিস্টার্ব দিচ্ছে আজকে। সমস্যা হচ্ছে স্যার কোর্স শেষ হয়ে গেলে তো খারাপ লাগবে। আমাদের যে একটা টিম হয়েছে মোটামুটি তো এই সবাই মানে কমিউনিকেশন খুব ভালো আর কি, বা ভালো লাগে আর কি, সময়টা ভালোভাবে পাস হয় আর কি। তাহলে এই করেন না যে এই স্পেলে আমি ট্রেনিং করছিলাম তো 40 ঘন্টার কোর্সে যে 80 ঘন্টা, ওরা বলছে 80 ঘন্টায় করাতে হবে। কোনটা এটা? এই কোর্সে 80 ঘন্টা, মানে ওরা যখন আমাকে কন্ট্যাক্ট করছে, এটা কর্পোরেট ট্রেনিং, হুম হুম। এই কোর্সটায় 80 ঘন্টা ধরে পড়াইছি আমি তাদেরকে। আবার এসিআইপি প্রজেক্ট আছে না, এটা যে গভর্নমেন্টের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, A2I বুঝো নাকি? আরেকটা ACIP, হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ শুনছি নতুন, হ্যাঁ শুনছি। এসিআইপিতে এই কি বলে ফাউন্ডেশন লেভেল কোর্স ওরা সরকার থেকে লঞ্চ করেছিল। এই কোর্সে 160 ঘন্টা হ্যাঁ ওদের পড়াইছে। অনেকগুলি প্রোগ্রাম আছে আর কি। এসিআইপি কিভাবে সম্ভব? আমি ক্লাস 160 ঘন্টা পড়েছি, একদম 160 ঘন্টায় কিন্তু আমি কথা বলেছি। আমার ওইটা স্টুডেন্ট হওয়া দরকার ছিল স্যার। ওইটার স্টুডেন্ট হতে এসেছিল হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের 3 জন। ওই কোর্স করে অফিসে ফিরে গিয়ে আবার সেই হেড অফ আইটিকে বলছে যে এই কোর্সটা সবার দরকার করা। কন্ট্যাক্ট করলো আমার সাথে, ওরা বললো যে 80 ঘন্টা করাইতে হবে। ঠিক আছে 80 ঘন্টা করাবো। তারপরে কোর্স করালাম 22 সালে। সেই হেড অফ আইটি আমার কল করে বসছে চাকরি করতে হবে ওখানে। জয়েন করলাম ওখানে। আপনি স্যার আমাদেরকে কল করেন স্যার কোর্স করার পরে। কি করব? কল করবেন, এইরকম বিভিন্ন জায়গায় সেট করে দিবেন। অবশ্যই এটা সার্কুলার দিছি তো এতে আমার পেজে, হেলথ কেয়ারের লোক নেবে। ওটা রেঞ্জ তো কম স্যার, আমি এর চেয়ে অনেক বেশি পাই। না আপনার জন্য তো এটা না, কারণ আপনি তো এক্সপেরিয়েন্স অন্য ব্যাপারে। যারা হচ্ছে টেস্টিং এ জয়েন করতে চায় তাদের জন্য ধরেন কত, এটা 50 থেকে 1 লাখের মধ্যে হবে। তারপরও পজিশনটা ভালো, কোম্পানি যেহেতু ভালো, ফিউচার ভালো আর কি, স্টেবল জব আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে ওখানে হচ্ছে সুবিধা, এই স্পেলের সুবিধা হচ্ছে যে সরকারি চাকরির মতো চাকরি যায় না। না আমি স্যার ওই এগুলি জানলে আমি অ্যাপ্লাই করতাম। আমি যদি যে ম্যানুয়াল যে জিনিসগুলি আছে আমার হয়তো আরো 6 মান্থ বা 9 মান্থ লাগবে আর কি কভার দিলে আর কি, মানে যাবা বা ওইগুলি শেখার পরে আরো 6 পর থেকে 9 মাস লাগবে আর কি। তো এখন এই জন্য অ্যাপ্লাই করা যাবে না, সব জানার পরে অ্যাপ্লাই করা লাগবে। না না, আপনার তো এটাতে পোষাবে নাকি আপনার? সিকিউরিটি ভালো তো, ফিউচার ভালো তো। হ্যাঁ সেটা ঠিক আছে, সিকিউরিটি ভালো, চাকরি যায় না, কাজ না করে ঘুরে বা এই ঘুরে বেড়াচ্ছে তো চাকরি যায় না। স্ক্রিন আউট হয়ে গেছে। স্যার আপনাদের ওখানে ইয়ে নেয় না, মানে কাজ শেখাবে এরকম? আমি তো ওখানে যে মনে হয় ঝামেলায় পড়ে যাব, কারণ কিছুই পারি না প্র্যাকটিক্যালি। ইন্টার্নশিপ
না না, এই যে প্রবেশন পিরিয়ড থাকে না 6 হ্যাঁ, মান্থ বা 1 ইয়ার। আমাদেরও এরকম হলে একটা ভালো হইতো। না না, এরকম হয় ফ্রেশার যেগুলো বা এন্ট্রি লেভেলে যেগুলো ওগুলো প্রবেশন পিরিয়ড থাকে আর কি, এক্সপার্ট লেভেলের না। না না, ইন্টার্নশিপ আছে, হ্যাঁ, ইন্টার্নশিপ আছে। ইন্টার্নশিপ দেয়। হুম। ওরা অনেক কিছু মেনটেন করে, আপনার টেনশন করা লাগবে না। আমাদের ইন্টার্নশিপ হচ্ছে লাঞ্চ ফ্রি। স্যার তা তো ভালো স্যার, এটার জন্যই তো সবকিছু স্যার, খাবার জন্যই তো এত কষ্ট, নাহলে তো কষ্ট করা লাগতো না। আমাদের হচ্ছে লাঞ্চ ফ্রি, কিন্তু এক্সট্রা কোনো পেমেন্ট করে না ইন্টার্নশিপ। তা সিরিয়াসলি, না আমি সিরিয়াসলি মানে ইয়ের জন্য না, শেখার জন্য আমার দরকার ছিল। আমি মানে মেনলি খুবই ভয় পাচ্ছি, কারণ ওখানে যে কি যে করবো, কিছু না করতে পারলে পরে অপমান। যদি কোম্পানিতে এগুলো কাজই আজকে একজন জয়েন মালয়েশিয়া থেকে গ্রাজুয়েশন করে আসছে একটা মেয়ে, কি জানো ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া এরকম জয়েন করছে এটা আজকে ভালো তো, ইন্টার্নশিপ হিসেবে। এটা মালয়েশিয়ার ভালো ইউনিভার্সিটি যতটুকু জানি আর কি। হ্যাঁ, ভালো ইউনিভার্সিটি। কি শেখাবে সে কিন্তু ওখানে? এসে কি শেখাবে মানে কি, ইন্টার্নশিপে তো টেস্টিং যা কাজ করবো, যা কাজ হবে, যেটা পছন্দ হয় সেটা করবে, বাস কাজ দেবো, কাজ করতে হবে, এরকম কাজ করতে করতে শেখার। থ্যাংক ইউ স্যার, এটাই। আচ্ছা, তাহলে বোঝা গেল না আমাদের, তাহলে মোট এই যে টেস্ট কেস গুলো আমরা লিখে ফেলেছি এরকম করে 10টা টেস্ট কেস। এজ এ হোল আমরা একবারে এই যে T1 থেকে T10 পর্যন্ত, তাহলে 3টা হচ্ছে পজিটিভ বা ভ্যালিড ইনপুট, আর 7টা হচ্ছে নেগেটিভ বা ইনভ্যালিড ইনপুট টেস্ট কেস করা হয়েছে। ইকুইভ্যালেন্স পার্টিশন কাভারেজ মানে কি? কাভারেজ ইজ অলওয়েজ ইন পার্সেন্টেজ। হ্যাঁ, কাভারেজ হচ্ছে সবসময় পার্সেন্টেজ হয়। Equivalence class partitioning coverage can be used as exit criteria to end a test activity. তার মানে কাভারেজ হচ্ছে এমন একটা জিনিস যা আমাকে বলে দেবে ডেফিনেশন অফ ডান অথবা এক্সিট ক্রাইটেরিয়া সেট করা। আমি যদি বলি যে আমাদের টোটাল টেস্ট কেস যতগুলো হয়েছে তার ভিতরে 90% যদি কাভারেজ হয়ে যায়, দেন ইউ ক্যান গো ফর এক্সিট। ফর এক্সাম্পল, এমন না যে 90% আপনাকে রাজি হয়ে যাবে সবাই। আচ্ছা, তো কাভারেজের ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ইপি টেস্টেড আর নাম্বার অফ ইপি ডিফাইন্ড ইনটু 100%। তো ইপি কতগুলো হয়েছে? নাম্বার অফ ইপি ডিফাইন্ড 10টা। কতগুলা? 12টা। কি টোটাল 10টা। 12টা কি হলো? এই যে ইপি হচ্ছে এটা ইকুইভ্যালেন্স পার্টিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। টেস্ট কেস কয়টা হবে সেটা তো টেস্ট, ইপি তো টেস্ট কেস না। নাম্বার অফ ইপি ডিফাইন্ড মানে ইকুইভ্যালেন্স পার্টিশন ডিফাইন করেছে 12টা না এখানে? হ্যাঁ হ্যাঁ, 12টা হচ্ছে ক্লাস, 12টা হচ্ছে পার্টিশন। আমাদের 3টা ভেরিয়েবলের মোট 12টা পার্টিশন। এই 12টা পার্টিশন যদি কমপ্লিট করতে হয় তাহলে 10টা টেস্ট কেস লাগে, তাই তো? বলেন তো যে 5টা মিনিমাম 5টা টেস্ট কেস, 5টা ইপি পার্টিশন যদি কভার করতে হয় কয়টা টেস্ট কেস লাগবে? এর মধ্যে ওই ভ্যালিড কয়টা? হ্যাঁ, তো Maximum valid? 5টা ইপি টেস্ট করতে হলে 3টা টেস্ট কেস লাগে, তাই না? ভ্যালিড, স্যার হ্যাঁ। কিভাবে? আর এই 5টা ভ্যালিড না, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা যদি ইপি কভার করতে হয় তাহলে 3টা টেস্ট কেস লাগে, T1 T2 T3 কভারেজ সব।
কয়টা আছে? 3টা না? বলতো 3টা ইপি টেস্ট করতে কয়টা টেস্ট কেস লাগবে? 3টা ইপি। আমার কথা শোনা যাচ্ছে না নাকি? স্যার এটা কাউন্ট করার ফর্মুলাটা কি? 3টা ইপি কয়টা হলে টেস্ট কেস কয়টা হবে? দেখি অন্য কেউ পারে কিনা খুশবু, তারপরে খুশবুর কাছে আসবো। অন্যকে পারার সুযোগ দিতে হবে না? 3টার জন্য তো স্যার 3টাই লাগার কথা স্যার। আমরা বললাম যে 3টা ইপি টেস্ট করতে কয়টা টেস্ট কেস লাগে? একটা। কারেক্ট, একটা। T1 দিলে তো 3টা এমনি হয়ে যায় না? জি। ঠিক আছে, এই যে T1 এ এই যে 1টা 2টা 3টা ইপি কভার করলো না? কিন্তু স্যার তাহলে আমি আমার যদি আপনার এই যে ব্যাকলাইট একটু আসবেন স্যার, আমি যদি এখান থেকে মানে নিচের 3টা ইপি টেস্ট করতে চাই শিপিং কস্টে, তাহলে তো আমাকে 3টা টেস্ট রান করতে হবে। আপনি 3টা পাস করতে গেলে তো টেস্ট হয়ে যাবে। এই 3টা ইপি টেস্ট করতে গেলে এই দুটো হয়ে যাবে অটোমেটিক। আমি কি বলেছি? আমি বলছি 3টা ইপি পাস করলে, আমি তো বলি না যে নিচের 3টা করতে হবে আপনাকে, ওকে, তাই না? রাইট। কি বোঝা গেছে নাকি? জি স্যার, ক্লিয়ার। তাহলে নাম্বার অফ ইপি টেস্টেড ডিভাইড বাই নাম্বার অফ ইপি ডিফাইন্ড ইনটু 100%। যেমন আমরা যদি বলি যে 6টা আমরা ইপি টেস্ট করা হয়েছে, 12টার মধ্যে 6টা হয়েছে, তার মানে 50% কভার করেছি। বলেন তো 6টা ইপি টেস্ট করতে গেলে কয়টা টেস্ট কেস লাগবে? স্যার 2টা। 2টা না, 3টাতে তো 5টা হয়। স্যার 4টা। হ্যাঁ, 3টাতে তো 5টা হচ্ছে না, এই 3টাতে কি হয়? এই 3টাতে 5টা হয়ে গেছে, তা আর একটা বাড়াতে হবে, তাহলে আর একটা 4টা হয়ে যায়। এই যে চতুর্থটা হচ্ছে হয়ে গেল, এই যে এই 3টাতে তো 5টা হয়ে গেছে না, এবার এই চতুর্থটা করলে তো আর একটা হয়ে যায়, তার মানে 6টা হয়ে যায়। ক্লিয়ার? কে কে বুঝেন না হাত তুলেন। স্যার আমাকে একটা জিনিস বোঝাতে হবে স্যার, আমি আপনি যখন ওইটা বোঝাচ্ছিলেন মানে টেস্ট কেস গুলো T1 T2 T3, তখন আমি বাস থেকে নামতেছিলাম, তো আমি স্যার এই জিনিসটা একটু মিস করছি। ভাগ্যবান আপনি বাস থেকে নামতে কি পড়ে যাননি। স্যার n-2 কোনো ফর্মুলা দিয়ে কি এটা ক্যালকুলেট করা যায়? n-2 ফর্মুলা বার করেন, এটা অ্যাকচুয়ালি ফর্মুলা দিয়ে হবে না এটা, কারণ আমার এই প্রেক্ষাপটে বা এই সিনারিওতে একরকম হচ্ছে, অন্য সিনারিওতে অন্যরকম হবে, ফর্মুলা বের করা যাবে না এটাতে। রেজাল্ট বাস থেকে পড়ে যাননি তো? স্যার সবাই আমার দিকে তাকিয়ে ছিল স্যার, আমার এত বড় একটা হেডফোন ছিল কানে, আমার ফোনটা হাতে ছিল, আমি দেখতেছিলাম ভিডিও, আমাকে একটু অড লাগতেছিল। তাও ভালো যে অ্যাক্সিডেন্ট করেন। আমার একটা স্টুডেন্ট ছিল, খুব ডেডিকেটেড স্টুডেন্ট, একজন ফ্লাইট লেফটেন্যান্ট বিমান বাহিনী। হ্যাঁ, জি। তো সে সবসময় ক্যামেরা অন করে ক্লাস করতো, নাহিদের মতো, আর ফয়সালের মতো, আর কি ইমতিয়াজের মতো। এই 3জন হচ্ছে ডেডিকেটেড ক্যামেরা অন থাকে আমার ক্লাসে। তো উনি ছিল এরকম, ক্যামেরা অন থাকতো, একদিন দেখি ক্যামেরা অফ করছে। তাহলে কি ব্যাপার, আপনার কি হয়েছে আজকে? বললো স্যার আমি রাসেল স্কোয়ারে আমার গাড়িতে আগুন জ্বলছে, আর আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করতে, ইঞ্জিনে আগুন ধরে গেছে দাউ দাউ করে।
বুঝতে পেরেছেন? Yes, sir. আমার আরেকজন স্টুডেন্ট ছিল, উনি হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল, এক মহিলা। উনি সদর দপ্তরের আইসিটি ডিপার্টমেন্টের হেড ডিরেক্টর। উনি অসুস্থ হয়ে একবার সিঙ্গাপুরে অ্যাডমিটেড, হসপিটাল বেডে শুয়ে শুয়ে ক্লাস করছে। তাহলে আরেকজন পাওয়া গেল রেজাকে, যে বাস থেকে নামতে নামতে ক্লাস করছে। পরের ব্যাচে এক্সাম্পল দেবো আমি। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, কি প্রশ্ন করেছিলেন তাই বলেন আরেকবার। স্যার আমি বলছিলাম স্যার যে T1, T2, T3 তে যেভাবে ডিফাইন করলেন, মানে টেস্ট গুলো যে স্টার মার্কিং করে স্টার দিয়ে যেটা বোঝাচ্ছিলেন স্যার, T1, T2, T4 এরকম, এইটা কিভাবে করলেন স্যার? এটা আমি তখন মিস করছি আর কি। বললাম মানে হচ্ছে আমার একটা টেস্ট কেস মানে একটা ফাংশন কল করা না, স্যার তাই না? ফাংশনের ভিতরে প্যারামিটারে দেওয়া প্রোডাক্টের প্রাইস, ডিসকাউন্ট আর শিপিং কস্ট। আমি ফাংশনটা কল করলে তিনটা ভ্যালু দিতে হবে না? ইনপুট ভ্যালু দিতে হবে। তিনটা ইনপুট ভ্যালু আমি কোত্থেকে পাচ্ছি? প্রোডাক্টের প্রাইস 1000, ডিসকাউন্ট হচ্ছে 10 আর শিপিং কস্ট 19, তাই না? এরকম কি এটা না যে এই যে 1000 হচ্ছে আমার T1 এ স্টার দেওয়া মানে আসলে ভ্যালু, এটা বারবার তো 1000 লিখবো না আমি। স্টার মানে ঠিক ধরেন এটা তো প্রোডাক্টের প্রাইস নিয়েছি 1000, ডিসকাউন্ট নিয়েছি 10% আর শিপিং কস্ট নিয়েছি 19, এই মিলে হচ্ছে T1, ঠিক আছে? কম্বিনেশন, তিনটার কম্বিনেশন T1। আমি একটা টেস্ট কেস মানে তো তিনটা ইনপুট দিয়ে তো টেস্ট করতে হবে এরকম ভাবে সবগুলো নেওয়া আর কি। তো প্রথমবার আমরা ভ্যালিড টেস্ট কেস গুলো নিয়েছি, ভ্যালিড ক্লাস গুলো নিয়ে, এই জন্য সব সবুজ গুলো আছে ভ্যালিড আমার। আর এরপরে হচ্ছে সব ইনভ্যালিড গুলো নিয়েছি, বাট ইনভ্যালিড নেওয়ার সময় একটা ইনভ্যালিড নিলে যদি এই যে গুডস এর ভ্যালু যদি ইনভ্যালিড হয় তাহলে ডিসকাউন্ট এন্ড শিপিং কস্ট ভ্যালিড হতে হবে। মানে একটা ভেরিয়েবলের ভ্যালু যদি আমি নিই হচ্ছে ইনভ্যালিড, তাহলে অন্য ভেরিয়েবল গুলার সব ভ্যালিড নিয়ে করতে হবে কাজ। তাহলে আমার সাতটা হচ্ছে ইনভ্যালিড ক্লাস আছে, তাহলে 7টাই ইনভ্যালিড টেস্ট কেস হবে। তাহলে আমার কি হলো, 3টা পজিটিভ আর ভ্যালিড ক্লাস টেস্ট কেস হচ্ছে 3টা, আর 7টা নেগেটিভ বা ইনভ্যালিড ইনপুট টেস্ট কেস হচ্ছে। ঠিক আছে? এইটা ক্লিয়ার হলে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটা সহজ। আর কার কোনো প্রশ্ন নাই তো না বাউন্ডারি ভ্যালুর আগ পর্যন্ত? স্যার ব্রেক কি দিবেন? ব্রেক কয় মিনিট? ঠিক আছে, ব্রেক থেকে আসি। তাহলে আজকে হচ্ছে বাউন্ডারি ভ্যালু পর্যন্ত শেষ করব, এরপরে হচ্ছে সময় থাকবে অবশ্য, তারপরেও বাউন্ডারি ভ্যালুটা ছোট, কিন্তু অনেকে লোড নিতে পারে না একসাথে যদি বেশি পড়ায় ফেলি। জি স্যার। স্যার এটা যেহেতু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটু আস্তে আস্তে করলে ভালো হয়। আমি কি চাপ দিচ্ছি? আমি তো আস্তে আস্তে পড়াচ্ছি, দেখেন না? আমি তো খুব দ্রুত কথা বলছি না আস্তে আস্তে বলছি? না না স্যার, চ্যাপ্টার 4, 5 একটু স্লো যাবো স্যার আমরা স্যার, মানে এইভাবেই যাবো স্যার আর কি, আপনি যেভাবে নিচ্ছেন আর কি। চ্যাপ্টার 5 সহজ, একটু ম্যানেজারাল টাইপ, তো অঙ্ক টঙ্ক নাই আর কি। ওটা হচ্ছে যারা আবার কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য একটু বোরিং লাগে, কি ম্যানেজারিয়াল কথাবার্তা, কিন্তু সিনিয়র যারা তাদের আবার ভাল লাগে। ঠিক আছে, তাহলে আমরা 15 মিনিটস পরে আসতেছি।
স্যার রেকর্ডিংটা অফ করে দিলে ছোট হয়, ভিডিও দেখতে ভালো লাগে। ঠিক আছে, তাহলে আমরা খুশবুর দায়িত্ব হচ্ছে ভিডিও অন করছি কিনা প্রম্পট করা। স্যার এটা আমি বলবো। ওকে। ঠিক আছে। ফাইসাল ভাইয়ের দায়িত্ব